আপনি চলে আসুন। প্রথম প্রতিযোগী শুরু হতে যাচ্ছে আমাদের বাংলায় কথা বলার প্রতিযোগিতা। মিস্টার তাগুজি, প্লিজ। Assalamu alaikum. 日本人の皆さん、はじめまして。Boktuita Shulkorbo. Amar Nam Kai Taguchi. Shobai Amake Shagol Orte Pare. গতকাল আমি জায়গা ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশে এসেছি। 2 বছর ইকেএসপিতে ফুটবল খেলা শিশুদেরকে শিখতে যাব। আমি ফুটবল খেলার জন্য শিশুদেরকে উৎসাহ দিব। আমি স্বপ্ন দেখি বাংলাদেশে একদিন ওয়ার্ল্ড কাপ এবং অলিম্পিকে অংশ নিবে। আমি আজ এখানে আসতে পেরেছি অনেক মানুষের সমর্থনের জন্য এবং তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি মনে করি পরের বছর ঘুরিতে অনেক কঠিন ব্যাপার ঘটবে। আমি যে পথটি বেছে নিয়েছি সেই লক্ষ্য পূরণে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব বাংলাদেশে থাকার এই সময়ে থাকতে এবং পরিশেষে এবং আমার ভালোবাসার কেউ আছে এখন তিনি আফ্রিকায় কঠোর পরিশ্রম করছেন। আমি জাপানে ফিরে তাকে বিয়ে করব। ধন্যবাদ। মিস্টার তাগুজি আসলে একজন প্রেমিক পুরুষ, সেটা কিন্তু বলে দিয়ে গেছে। আমি সাহস করে এটা বলতে চাই না, সিক্রেট রাখতে চাই। সে যে অনেস্ট, ট্রান্সপারেন্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, কিন্তু সাহস করে বলে দিয়েছে। ধন্যবাদ মিস্টার তাগুজি। এখন আসছে আই মানে তো ভালোবাসা, ঠিক না? ভালোবাসা না? আই নামে কি, যিনি বাংলাদেশ আমার অহংকার নিয়ে কথা বলবেন। আই নামে কি, মিস আই নামে কি? মাননীয় বিচারক মণ্ডলী এবং প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমার অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের কিছু বলতে চাই। বাংলাদেশের অহংকার। আপনি কি জানেন কেন বাংলাদেশ বিদেশিদের আকর্ষণ করে? কক্সবাজারের সমুদ্র সৈকত, বরিশালে ইলিশ মাছের তরকারি, শীতকালে হলুদ সরিষা চুলের ক্ষেত। আমার জন্য বাংলাদেশিদের গর্বিত ইতিহাস।
সালের আমি ঢাকায় 18 বইয়ের মধ্য দিয়ে হাঁটছিলাম। সেই দিন ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি ইতিহাসের শক্তি এবং মানুষের গায়ে আঁকা বাংলার পতাকা দেখে অবাক হয়েছিলাম। আমি যখন বললাম আমি জাপান থেকে এসেছি, তখন একজন ছেলে আমার গায়ে আঁকা জাপানের পতাকা আর আমার গায়ে আঁকা বাংলার পতাকা আঁকল। কলকাতায় যাওয়ার বাসে আমি একা ছিলাম এবং 7 বছরের মেয়ে আমার সঙ্গে কথা বলে। সে বলল সে স্বাস্থ্য সেবা নেবার জন্য ইন্ডিয়ায় যাচ্ছে। সে বলল সে এখন অসুস্থ, কিন্তু সুস্থ হওয়ার পরে সে তার পড়াশোনা চালিয়ে যেতে চায় এবং একদিন জাপানে যেতে চায়। আমি সিদ্ধান্ত নেই ভবিষ্যতে এই সুন্দর দেশে ফিরে যাব। আমার হাতে অবদান রাখতে যেন আমি মানুষের গৌরব বাড়াতে সাহায্য করতে পারি। 4 মাস আগে অবশেষে 13 বছর পরে আমি বাংলাদেশে ফিরে এসেছি। আমি জাতিসংঘে কাজ করছি মা এবং শিশুদের জীবন বাঁচাতে। আমার স্বপ্ন সত্যি হলো। আমি বাস, রিক্সা আর ট্রেনে করে উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিম ভ্রমণ করেছি। বান্দরবনে সুন্দর বাঁশের তৈরি জিনিস, কুড়িগ্রামে গুড় দিয়ে বাবা পিতার স্বাদ, এবং ঢাকায় এক বস্তিতে করে প্রথম সন্তান নিয়ে এক মায়ের চেহারা বারবার আমাকে বিমুক্ত করেছে। আমার একটা স্বপ্ন আছে, আমি আমার কাজের মাধ্যমে আরো বাংলাদেশিদের তাদের এই সুন্দর দেশ নিয়ে গর্বিত করতে চাই। বাংলাদেশে আমার যাত্রা মাত্র 4 মাস আগে শুরু হলো এবং এখন পর্যন্ত আমার বাংলা শিখতে ভালো লাগছে। আমি বিশ্বাস করি আমার স্বপ্ন সত্যি হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডাইনামিক গ্রুপ, যিনি আসলে মাইক্রোফোন নিতে রিকোয়েস্ট করেন। এমন ভাবেই কথা বলছেন মনে হয় যে ফিউচার লিডার অফ জাপান। সাউন্ডস গুড। খুব ভালো লেগেছে যে আপনি যেভাবে কথা বলেছেন, সত্যি আমরা অভিভূত। সো এই পর্যায়ে আমরা অনুরোধ করছি মিস্টার ইকেয়ামা, যিনি আমার সোনার বাংলা নিয়ে কথা বলবেন। মিস্টার ইকেয়ামা, শ্রদ্ধেয় সভাপতি, বিচারক মন্ডলী, উপস্থিত শ্রোতা মন্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। আমার নাম ইকেয়ামা কোশিও। আমি বর্তমানে জাপানি স্কুল ঢাকাতে কাজ করি। 1 বছর হলো আমি বাংলাদেশে এসেছি। আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত খুব পছন্দ করি।
আজ আমি আমার সোনার বাংলা গানটি নিয়ে কিছু কথা বলবো। আমার তোমরার উস্তাদের মুখে প্রথম এই জাতীয় সঙ্গীতটা শুনি। প্রথমে অর্থ একদম বুঝি, কিন্তু সুরটা আমার খুব মনে ধরেছে। পরে এই গানে অর্থটা বুঝে আমি বুঝতে পেরেছি বাঙালিরা বাংলাদেশের জন্য গর্ববোধ করে। এটা সোনার বাংলা, কিন্তু সোনার অর্থ আমি খুঁজে পাই না। জাপানের সাথে ধাক্কা তুলনা করলে অনেক পার্থক্য দেখতে পাই, যেমন ধাক্কা নদীগুলি খুব অপরিষ্কার, দুর্গন্ধময়, রাস্তাতে অনেক ময়লা, ধুলা, বাতাস ভালো না। এত কিছু খারাপ থাকার পরেও আমি এই সোনার বাংলা অর্থ খুঁজে পাই না। কিন্তু এত কিছু খারাপের পরেও আমি ভালো কিছু অনুভব করি। বাংলাদেশে সোনারি আঁশ সবচেয়ে বেশি উৎপন্ন হয়। এই পাট দিয়ে অনেক রকমের জিনিস হাতে তৈরি করা হয়, যেমন কাপড়, জুতা, ব্যাগ, কাগজ ইত্যাদি ইত্যাদি। সেহেতু এগুলি একরকমের একাধিক হয় না, সবকিছুই আলাদা আলাদা। জাপানেও বাংলাদেশে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি হয়, এটার মধ্যে সোনার আঁশ এর তৈরি জিনিস অন্যতম। তাই আমি মনে করি সোনার আঁশকে অতীব গুরুত্বপূর্ণ মনে করে যত্ন সহকারে এটা উৎপাদন করা উচিত। এর উপরে আছে বাংলাদেশের মানুষের মনের অকৃত্রিম ভালোবাসা। রাস্তায় কোনো অসুবিধায় পড়লে অচেনা মানুষও সাহায্যের জন্য সেমনে এগিয়ে আসে। আমি অল্প একটু বাংলার কথা বলে বাঙালিরা অবাক হয়ে খুশিতে আমাকে ধন্যবাদ জানায়। বাংলাদেশিরা বাংলা ভাষাকে অনেক গুরুত্ব দেয় এবং বিদেশদেরকেও এই ভাষায় কথা বলার জন্য উৎসাহ দেয়। এই জিনিসগুলির জন্য বোঝা যায় বাঙালিরা সত্যি খুব বিস্ময়কর, কারণ তারা অন্য মানুষের জন্য ভালো কিছু চিন্তা করে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমায় আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ও মা ফাগুনে তোর আমের বনে গ্রামে পাগল করে মরি হায় হায় রে, ও মা ফাগুনে তোর আমের বনে গ্রামে পাগল করে, ও মা ও গ্রামে তোর পোড়া খেতে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই গানটির মধ্যে বাংলাদেশিদের জন্য অনেক অনেক ভালো কিছু লেখা আছে। সুন্দর প্রকৃতি, সুস্বাদু আমের বাসনা, কাপড় তৈরির জন্য সোনার আঁশ, এই দেশের মাছ ছাড়া চিন্তা করা যায় না। এখানে সোনার বাংলা বলতে এইটাই মনে করি। এই গানটা দুনিয়াতে ছড়িয়ে দিতে পারলে বাংলাদেশীয় সুনামের কথাও দুনিয়াতে ছড়িয়ে যাবে। এখানে আমার কথা শেষই করেছি। আপনারা ধৈর্যের সাথে আমার কথা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সত্যি আমরা অভিভূত। আমি মিস্টার একেএমের সাথে আসলে আমার পরিচয় হয় জাপানিজ কালচারাল সেন্টার থেকে। আমরা একটা অরিগামি ফেস্ট করেছিলাম, তখন উনি বাংলায় আসলে কথাই বলতে পারছেন। সেটা কিছুদিন আগের কথা। আমার মনে হচ্ছে বাংলা ভাষা অনেক সহজ ভাষা,
মনে হয় না সহজ? এত দ্রুত উনি রপ্ত করলেন। আমি এই কথাটা বলছি যারা বাংলা বিশেষত যারা জাপানিজ আছেন, যারা এখনো শিখেননি, ওনাদের জন্য বলছি সত্যি বাংলা ভাষা কিন্তু অনেক সহজ। কারণ মিস্টার টিকে আমার কথা বলা দেখেই কিন্তু আমি অভিভূত যে কিছুদিন আগেও বাংলা বলতে পারতেন না, এখন এত সুন্দর করে বাংলায় বলেন। পাশাপাশি আমাদের জাতীয় সঙ্গীত, যেটা হয়তো আমরাও 2-3 লাইন পর্যন্ত গাইতে পারি, তার বেশি না, উনি কিন্তু সত্যি আমাদের অভিভূত করলেন। ধন্যবাদ। সো এই পর্যায়ে আমি অনুরোধ করছি মিস্টার দাইসুকে নাকায়ামা। দাইসুকে নাকায়ামা, যে জাপান বাংলাদেশের সিমিলারিটিস এবং ডিফারেন্স নিয়ে, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে কথা বলবেন। মিস্টার দাইসুকে নাকায়ামা। সবাইকে শুভ অপরাহ্ন। আমার নাম দাইসুকে নাকায়ামা। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা আমাদের কথা শোনার জন্য সময় নিয়ে এসেছেন। আমি বাংলাদেশে 1 বছর আগে এসেছি। তার আগে এই দেশ সম্পর্কে কিছুই জানতাম না। দেশে কোথায় কি খাবার খাওয়া হয়, এমনকি এই দেশে কি সংস্কৃতি বা ধর্ম ধারণ করে। তাই প্রথমে আমি একটু দ্বিধায় ছিলাম যে আমি সত্যি বাংলাদেশে আসতে চাই কিনা, কিন্তু আমার মনে পড়েছে কেন আমি ভ্রমণে এত আনন্দ পাই। কারণ ভ্রমণের মাধ্যমে আমি নতুন এবং জাপান থেকে ভিন্ন জিনিসের অভিজ্ঞতা পাই। অতএব আমি জানতাম যে বাংলাদেশে আসা আমাকে সেই অভিজ্ঞতা দিতে পারবে। আপনার সবাই জানেন যে জাপানে ও বাংলাদেশে দুটি সম্পূর্ণ ভিন্ন দেশ। আমাদের ভিন্ন খাবার, ভিন্ন পোশাক, সংস্কৃতি ও সমাজ রয়েছে। কিন্তু আমি মনে করি সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যুদ্ধ সম্পর্কে আমাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি। যেমন সাম্প্রতিক জাপানে যুদ্ধকে হিংসাত্মক কাজ হিসাবে মনে করা হয় এবং এটি শান্তি নষ্ট করেছে, এবং যা আমাদের কখনোই পুনরাবৃত্তি করা উচিত নয়। আমিও তাই মনে করি, এবং আমি নিশ্চিত অনেক
বাংলাদেশ মানুষ অনুভূতি পোষণ করে। তবে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানার পর আর এদেশের লোকদের মতামত শুনে আমি বুঝতে পেরেছি যে এই দেশে যুদ্ধ শান্তি নষ্ট করার জন্য না, বরং তা অর্জনের পথ হিসাবে দেখা হয়। আমি চিন্তা করি যে এই দুই বিপরীত মতামত খুব গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়, কারণ আমাদের দেখা যে কিভাবে বিভিন্ন সংস্কৃতি এবং ইতিহাস আমাদের দৃষ্টিকোণকে সঠিক বা ভালো বা খারাপ দিকে প্রভাবিত করে। ধন্যবাদ সবাইকে আমার কথা শোনার জন্য। ধন্যবাদ মিস্টার দাইসকে। বাংলাদেশের সাথে জাপানের অনেক সাদৃশ্য বৈসাদৃশ্যের কথা বলেছেন। আর একটু সময় পেলে হয়তো আরো বুঝে যাবেন বাংলাদেশের সাথে জাপানের অনেক মিলও আছে, শুধু বৈসাদৃশ্য না, সাদৃশ্য অনেক কিছু আছে। আমরা প্রথমত যখন জাপানে যাই আমাদের কাছে মনে হয় অনেক ডিফারেন্ট, বাট যখন দীর্ঘ সময় থাকি তখন মনে হয় আসলে বাংলাদেশের সাথে সোশ্যাল ভ্যালুস, খাবার, অনেক কিছু মিল আছে, সংস্কৃতিরও অনেক মিল আছে। এটা এক বছরে হয়তো হুট করে বোঝাটা একটু সময় নেয়, সেজন্য আমার মনে হয় মিস্টার দাইসকে যখন একটু দীর্ঘ সময় থাকবেন সাদৃশ্যের অনেক মিল পেয়ে যাবেন হোপফুলি। এই পর্যায়ে আমি অনুরোধ করছি শিহ তানাকা, মিস শিহ তানাকা, যিনি ভালোবাসা প্রতিদিন নিয়ে কথা বলবেন। আমরা জানি না কোন ভালোবাসা নিয়ে কথা বলবেন, বা ভালোবাসার জিনিস, ভালো লাগা জিনিস নিয়ে হয়তো কথা বলবেন। মিস শিহ তানাকাকে অনুরোধ করছি এই পর্যায়ে বলার জন্য, কথা বলার জন্য।最後に回されました。はい。はい。 সবাইকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সহযোগিতা দেওয়ার জন্য। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম শিহ তানাকা। আমার বাংলাদেশের সাথে পরিচয় হচ্ছে যে 13 বছর আগে থেকে শুরু করেছি আমার বিশ্ববিদ্যালয়ের স্যারের মাধ্যমে। যখন আমি বাংলাদেশে প্রথমে এসেছিলাম তখন আমি চট্টগ্রাম রাঙ্গামাটিতে থাকলাম। রাঙ্গামাটি বেড়াতে গেলে অবশ্যই ভালো জায়গা, সুন্দর পাহাড়ি দেখতে কেমন খুবই ভালো লাগে না? কিন্তু যখন প্রথম আমি বাংলাদেশে থাকলাম রাঙ্গামাটিতে তখন অনেক কষ্ট পেলাম। কারণ কি, ওই তো ওখানে ঠিক মতো পানি নাই, কারেন্টও থাকে নাই, তারপরে সবসময় ডিম বেড়া আলু তরকারি খাইতে হবে। তারপরে হচ্ছে যে আমাকে ওই তো আমার সহকর্মীরা বিদেশি হিসাবে দেখতে, তো এই জন্য মাঝে মাঝে আমার সাথে থাকার জন্য আলোচনা করবে। আমার খুব মন খারাপ হয়ে গেছিলাম। তারপরে দেশের বাইরে হতে হবে, কত কষ্ট হয় আমি বুঝতেই তো পারিনি। প্রথম আমি খুবই আনন্দ করছিলাম, আমি বাংলাদেশে থাকতেছি, রাঙ্গামাটি থাকতেছি, খুব ভালো লাগতেছি। কিন্তু আস্তে 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 আমার মনটা বন্ধ হয়ে গেছিলাম এবং আমার চোখেও অন্ধকার হয়ে গেছিলাম, কিছু দেখতে পারি নাই, কাউকে বিশ্বাস করতে পারি নাই, আমি আমার কষ্টটা কার সাথে শেয়ার করতে পারিনি। তখন আমি মনে করলাম আমি দেশে চলে যাব। আমি সত্যি সত্যি দেশে চলে গেছিলাম 1 বছর। আমি দেশে চলে গিয়ে আনন্দ করছিলাম অনেক, আইসক্রিম যখন তখন খাইতে পারি, খুশি। আমার মা আমাকে অনেক স্নেহ দেয়, খুবই খুশি। কিন্তু আমাকে একজন আমার রাঙ্গামাটি দাদু একদিন আমাকে ছবি পাতাই করছে। তারপরে একটা কথা আমাকে পাতাই করছে যে হচ্ছে যে আমি আগে যে রুমে থাকলাম সেই রুমের ছবিটা আমাকে দাদু পাতাই করছে। এবং
আমি তো 1 বছর থাকিনি রাঙামাটিতে, কিন্তু আমার দাদু আমাকে একটা কথা বলেছে, তোমার রুমে আগের মতো, তোমার রুমে এখন পাক আছে, ছাইড়ে ফিরে আসো। তখন আমি ভাবলাম কি আমি খারাপ কথা করছিলাম, আমি শুধু নিজের কথা চিন্তা করছিলাম, আমি এটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না, আমি এটা পছন্দ করিনি, তারপরে জাপানে চলে গেছি, এটা কি ঠিক আছে? ঠিক না। আমি নিজের মনকে জিজ্ঞেস করছিলাম আমি কি করব, আমার জীবন কি করব। তাহলে আমি আমার নিজের থেকে মানে উত্তরটা পেয়েছিলাম, আবার বাংলাদেশে ফিরে যাব, আবার চেষ্টা করব। এবং আমি মানে একজন সাধারণ জাপানিজ, আমি এখন কাজ করতেছি এবং আমি মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়তে টিউশন করতেছি। আমি আমার মানে বাংলাদেশে জীবনটা খুবই আনন্দ করতেছি এবং খুবই মানে খুশি লাগতেছি। কিন্তু অবশ্যই মাঝে মাঝে আমার এখন ভালো লাগতেছি, তবেও হস্ততান্ত্রিক সমস্যাটা থাকে। যখন আমি সমস্যা পাই তখন 20 টাকা নিয়ে ওই তো সন্ধ্যাবেলায় বাজারে যাই, তারপরে কাপ দুধ চা খাই, তারপরে পাশাপাশি মানুষের সাথে এমনি কথা বলতেছি, আমি আজকে গরম নাকি না, তারপরে আজকে কি দরকার খাবো নাকি না, মানে এমনি আমার জীবনকে আমি খুব ভালোবাসতেছি। এই জন্য আমি আজকের স্পিচ টাইটেলটা বাংলাদেশে প্রতিদিন দিয়ে দিলাম। আমি মানে আমার মনে হয় আমার সামনে আরো কষ্ট থাকবো, জীবনটা সোজা না, আঁকাবাঁকা তো থাকে, কিন্তু আমি যখন খারাপ এবং কষ্ট পাইলেও আমি যতবারই তত চেষ্টা করব এবং আমার মনটা বন্ধ করব না। আমি সবসময় মানুষের সাথে মানে সমস্যা পাইলে তখন শেয়ার করব এবং সমস্যা মানে আগায় দিতে চেষ্টা করব। আমি বাংলাদেশকে এখন সত্যি করতে পারি, খুবই ভালোবাসি। যখন খানে বিশেষজ্ঞ কথা শোনাই দিতেছি, তারপরে চোখে দেখতেছি বাংলাদেশের সাধারণ মানুষের জীবন কত সুন্দর, আমার খুব ভালো লাগতেছি। আমি বাংলাদেশে থাকতে খুব ভালো লাগে, তারপরে মানে সবার সাথে পরিচয় হইতেছি, খুব খুশি লাগে। আমি এখন শেষ করি, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শুভকামনা। আমি মাননীয় বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি যে কিছু কথা বলছি নট টু ইমপ্রেস, জাস্ট ব্যক্তিগতভাবে ওর সাথে পরিচয়, শিরোতানাকের সাথে পরিচয় থাকার সুবাদে একবার রিক্সা ড্রাইভার যখন রিক্সায় যাবে, সে বসুন্ধরায় আসবে, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছে রিক্সা যাবা, রিক্সাওয়ালা একটু দামটা বেশি চেয়েছে, সাথে সাথে সে বললো তুমি কি আমাকে বিদেশি মনে করেছো? বিদেশি বলে বেশি দাম চাও? এই যে আসলে সত্যি এটা বাংলাদেশের একটা কালচার, রিক্সা ড্রাইভার যখন একটু বিদেশি দেখে একটু বেশি দাম চায়, এটা আমরা সবাই জানি। এবং সে যেভাবে ডিল করতো স্মার্টলি, আর ব্যক্তিগত ভাবে শিহতানাকা আমাদের ইউনিভার্সিটিতে এআইবিতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছে। ধন্যবাদ শিহতানাকাকে। এই পর্যায়ে আমি অনুরোধ করছি মিও আহমেদ, যিনি আসলে কথা বলবেন মনের যুদ্ধ কেমন করে জয় করব সেটা নিয়ে কথা বলবেন। মিও আহমেদ, অনুরোধ করছি। সবাইকে শুভ সকাল। আমার নাম মিও আহমেদ। আমি গত 8 বছর 4 মাস ধরে বাংলাদেশে বসবাস করছি। বাংলাদেশ এবং প্রিয় দেশ হয়ে গেছে আমাকে। যাই হোক, আমি বাংলাদেশে আসার পরে থেকে আমি অনেক চ্যালেঞ্জগুলো মুখোমুখি হয়েছি। আজকে সেই চ্যালেঞ্জগুলো আমি আপনাদেরকে বলতে চাই। 2015 সালে অক্টোবর মাসে আমি প্রথমবারের মতো বাংলাদেশে চলে আসি। এই দেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং হেলথ থেকে আমার খুবই ভালো লাগে। এর মাত্র 2 মাস পরে আমি আমার চাকরি ছেড়ে দেই এবং বাংলাদেশে চলে আসি। আর আমি বাংলাদেশে হাজবেন্ডকে বিয়ে করেছি। বাংলাদেশে আসার পরে থেকে আমি কিছু বিভিন্ন জিনিস দেখি। ট্রাফিক জ্যাম, রোড সেভিং, মাঝে মাঝে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়া, থাকা
তৈরি হয়ে যাওয়া এই সমস্যা আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তারপরেও আমাকে অন্যরকম একটা অভিজ্ঞতা দিয়েছে। যাই হোক, কয়েক বছর পরে আমি বুঝতে পারি যে আমি যে চ্যালেঞ্জগুলো নিতে পারি অথবা সহ্য করতে পারি, ধারে একটা সীমা রয়েছে। প্রথমত আমি যৌথ পরিবারে বসবাসী সহ্য করতে পারছিলাম না। যেমন পরিবারে কারো চাকরি করার জন্য সাহায্য করা লাগবে, পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা লাগবে, এটা আমার উপর অনেক চাপ তৈরি করছিল। সেই সময় আমি বাংলাদেশে ঘৃণা করতে শুরু করি। ভাবছিলাম কেন সব কিছু আর বেশি উল্টাপাল্টা। কিন্তু কয়েক বছর পরে আমার মন চেঞ্জ হয়েছে। ব্যাপারটা হলো বাংলাদেশে মনে করিয়ে দিল আমার একটা জীবন আছে। জাপানে আমি সকালে থেকে গভীরতা পর্যন্ত চাকরি করেছি। আমি পরে বুঝতে পারি যে আমার আগে জীবনটি একটা দৌচিক জীবন ছিল। বাংলাদেশে আমি পরিবারে খাদ্য খাইয়ে চলতে শিখেছি। আমাদের বাংলাদেশি পরিবারে আমাকে আমাদের বাচ্চাদের জন্ম নিতে অনেক সাহায্য করেছে। তাই আমি আমার মতো সময় কাটাতে পেরেছি আর পারিবারিক জীবন উপভোগ করার চান্স পেয়েছি। আমি আমার এখন জীবন সবচেয়ে বেশি ভালোবাসি। একটা কথা আমি কথা বলতে পারি, আমি বিশ্বাস করি অতীতের সাথে চ্যালেঞ্জগুলো আমাকে আজকে আমি যা কাপড়ে সাহায্য করেছি। আমি এই সম্পর্কে আরো শিখতে চাই। এই কারণে আমি এই বাংলা স্পিচ কংগ্রেস অংশগ্রহণ করেছি। বাংলাদেশের সাথে আমার সম্পর্ক আরো গভীর করতে এবং এর উন্নয়নে অবদান রাখতে চাই। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিশেষত আজকে আমরা যারা বাংলাদেশি আছি, আমরা আমাদের দেশকে কিভাবে দেখছি সেটা হয়তো আমরা জানি, কিন্তু জাপানিজরা কিভাবে দেখছে আমাদের সংস্কৃতিকে, আমাদের সমাজকে, আমাদের উন্নয়নকে কিভাবে দেখছে আমরা কিন্তু আজকে জানতে পারছি, বুঝতে পারছি। বিশেষত যারা ইয়াং সিটিজেন আছে বাংলাদেশি, ওরা কিন্তু সিক্রেট গুলো জেনে যাচ্ছে। ফিউচারে হয়তো যদি চিন্তা থাকে জাপানের সাথে ইন্টারন্যাশনাল ম্যারেজ হবে, তারা কিন্তু কিছু টিপস পেয়ে যাচ্ছে। সত্যি ধন্যবাদ। বিশেষত এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি, জাপানিজ যখন কথা বলে তখন ন্যাচারালি যেটা পেয়েছে সেটাই বলার চেষ্টা করে। আর আমরা জাপানিজ সোসাইটিতেও থেকে দেখেছি ওনারা কিন্তু আসলে ন্যাচারালি যে জিনিসগুলো পায় আইডেন্টিফাই করে সেগুলো বলার চেষ্টা করে। সেক্ষেত্রে আমাদের জন্য আসলে সত্যি অনেক শিক্ষণীয় ছিল আজকের কথাগুলো। আমি উপস্থাপনা যেমন করছিলাম, পাশাপাশি কথাগুলো শুনে আমি শিখছিলাম। ধন্যবাদ সব স্পিকারদের। এই পর্যায়ে আমি অনুরোধ করছি সর্বশেষ প্রতিযোগী মিস্টার শোজি আকিহিরো। শোজি আকিহিরো যিনি বলবেন আমার আরেকজন তো রয়ে গেছেন, সরি আরেকজন রয়ে গেছেন নাম্বার 3, যিনি একটু লেট ছিলেন, পরে এসেছেন। মিস্টার শোজি আকিহিরো যিনি বলবেন আমার বাড়ি বরিশাল। নমস্কার, আমার নাম শোজি বলছি। অলরেডি বলছি আমি আজকে নিজের দেশের বাড়ি মুম্বাই বরিশালের কথা বলতে চাই। আমি অবশ্য জাপানি, কিন্তু অবশ্যই আমি কেন এটা বরিশালের কথা নিজের দেশের বাড়ি বলি এটা একটু পরিচয় করতে চাচ্ছি। আমি অবশ্যই
এখন এটা বেশি ব্রেকের মতো এটা বাংলাদেশে বাংলা ভাষা হয়েছে কেন এর কারণ হলো অবশ্যই বরিশালের মাধ্যমে আমি 2008 সালে বাংলাদেশে এসেছি প্রথমে 2008-তে মার্চ মাসে নতুন বাংলাদেশে এসে বরিশাল 2 বছর হয়েছে সেই সময় বরিশাল তো অবশ্যই কি গ্রামের মতো না শহর কিন্তু এটা বিদ্যুৎ নাই তারপর আমার বাসা তো গাড়িও নাই এসিও নাই আইপিএস ইউপিএস নাই এই অবস্থা মাঝে মাঝে কারেন্ট চলে গেলে আমি রাস্তায় নামে একটু চায়ের দোকান দিয়ে চা খেয়ে বাতাসের আগে আগে একটু রেস্ট করলাম আমার মতো বিদেশি মানুষ রাস্তায় থাকে এটা অনেক লোকেরা আমাকে একটু কথা বলার সন্দেশে সেই সময় আপনি কোথায় থেকে এসছে কি করেছে বিয়ে করেছে কি বাচ্চা আছে বেতন বেতন অবশ্যই বলবো না আমি জাপানি বিয়ে করেছে বাচ্চা নাই এগুলো বললাম এখন এটা আলহামদুলিল্লাহ একটা বাচ্চা হয়েছে এবং একসাথে আমার সাথে এসেছি এটা বাংলাদেশ থাকতে থাকতে 9 বছর মেয়ে এসছে 6 বছর মেয়ে এসছে আলহামদুলিল্লাহ এখন সত্যি পরিষ্কার চেয়ে 12 বছর অবশ্যই আমাদের একদিন আমি একটু স্টোরি বলি এটা আমি বরিশালের একটু ক্রিকেট স্টেডিয়ামের পিছনে একটা বস্তি ছিল ওখানে চায়ের দোকান দিয়ে চা খাইলাম একটু চা দোকান বলা এখন আমার বলেছে তুমি কোথায় থেকে এসছে কি করছে আমি এটা এরকম বলছি আমি জাপান থেকে এসেছি এটা স্বেচ্ছাসেবক হিসাবে এই দেশে সহযোগিতা করার জন্য কম্পিউটার প্রশিক্ষণ করেছে আমার খারাপ মা বলেছে কি স্বেচ্ছাসেবক তাহলে কি বেতন নাই বলেছে বেতনটা আছে অল্প কিছু আপনার মতো এটা বসে থাকলে কোনো সমস্যা নেই খারাপ মা একটু অবাক করে হঠাৎ করে একটু দোকানে বন্ধ করে এটা তুমি এগিয়ে আসো এটা আমার বাসায় যাও এটা আমাকে একটু আমার বাসায় নিয়ে গেছে এটা বান্ধবী একটু সেতু দিয়ে একটু ছোট ছোট রাস্তা খুবই কাছাকাছি ছোট বাসাকে নিয়ে গেছে নিয়ে গেলে একটু ছেলে মেয়েদেরকে বলে একটু খাবার ব্যবস্থা করো তারপরে আমাকে সাদা ভাত সবজি পাতলা ডাল এগুলো আমাদেরকে একটু খাও আমি একটু এটা কি একটু প্রায় হওয়ার মতো একটু খাওয়া করে আপনারা এত বেশি আমাকে করে দিলাম সেভাবে বলছে তাহলে শুধু খারাপ না ওনার ফ্যামিলি সবাই ফাঁসফুস করে আমাকে বলেছে আপনি তো এত দূরে থেকে এসেছি আমাদের দেশের জন্য আমাদের ভাষা কথা বলে আমাদের জন্য কাজ করেছে আপনি তো বেহন আমি সত্যি এটা এই বরিশাল টাকার 2 বছরের মধ্যে মাঝে মাঝে ওই ছাত্রবাবু গিয়েছে কিন্তু ওনারা আমার কাছ থেকে 1 টাকাও পাই না তোমার কাছ থেকে কেন পাবো তুমি তো বেহন শুধু ওনারা না বরিশালের সবাই ওই সময় একটা মেয়র সাহেব তো হাসান হিরো সাহেব ছিল হিরো সাহেব পক্ষ থেকে এটা গরিব লোক এটা সাধারণ মানুষ পর্যন্ত সবাই আমাকে আদর করে সহযোগিতা করেছে কিন্তু পরে ঢাকায় আসলে আমার চেহারা থেকে সবাই চাকরি ছিল তারপর টাকা 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 দিয়ে শুরু করে টাকাকে দিয়েছে এটা আমি বেশি বুঝতে পারি যাই হোক একটু সত্যি আমার এরকম অভিজ্ঞতা তারপরে এত চমৎকার সংস্কৃতির মাধ্যমে আমি সত্যি বরিশালকে বের করে দিয়েছি এখনো ঈদের সময় পূজার সময় বরিশালের বন্ধু আমাকে ফোন করেছে তুমি কি বরিশাল আসবো না কবে আসবো এটা এখন খাওয়া করেছে রাতের কি পেয়েছে এগুলো ফোন করে এটা সত্যি এখন আমি বক্তব্যটা শেষ করি এটা সবাই এখন বুঝতে পেরেছে আমি কেন প্রথমে বরিশাল নিজের দেশের বাড়ি করছি এটা একটু সত্যি জানানোর জন্য সবাই সামনে বক্তব্য করবো এটা আমার বক্তব্য একটু শেষ করি কিন্তু সত্যি আবার বলি আমি সত্যি বরিশাল ঢাকা না বরিশাল বাতাস ধন্যবাদ সবাই বরিশালে আমাদের একটা পাত্রে দেখতে হবে ঠিক না আসলে আসলে যেটা বলতে চাই প্রতিটি ভাষায় কিন্তু রিজনাল অ্যাকসেন্ট রয়েছে যেটাকে আমরা বলি আঞ্চলিকতা বরিশালের যেমন আঞ্চলিকতা রয়েছে নোয়াখালীর রয়েছে চাটগাঁতে রয়েছে সিলেটের রয়েছে জাপানিজ ভাষায় রয়েছে এবং আমি সেটা অবাক হয়েছে আমি যে এলাকাতে ছিলাম সেই এলাকাটা হচ্ছে শিমানেকেন ইজুমুশি মাতসুশির কাছে ওখানে কিছু শব্দ ব্যবহার করা হয় যেটা আমরা জাপানিজ ভাষায় জানি কুম্বাওয়া মানে কি গুড নাইট ঠিক না বাট ওখানে বলে বাঞ্জি মাসতে দান দান আরিগাতোকে বলে দান দান এনিওবা ইওন্না এই যে ডিফারেন্স গুলো সেটা আবার অন্য রিজনে কিন্তু ডিফারেন্ট এটা বাংলায় যেমন রয়েছে জাপানিজও রয়েছে ইংরেজিতেও রয়েছে
আমরা নিশ্চয়ই যখন আমরা কোনো বিদেশির সাথে কথা বলবো আমরা যেন শুদ্ধ বাংলায় কথা বলি। আমি একজন প্রফেসরের দেখা হয়েছিল ইউনিটি ইউনিভার্সিটিতে, প্রফেসর আন্দু সেন্সি। উনি যখন বাংলায় কথা বলছিলেন উনি নোয়াখালী অ্যাকসেন্টে কথা বলছিলেন, কারণ উনি দীর্ঘ সময় নোয়াখালীতে ছিলেন। সো আমাদের বলতে হয় সৌজি আকিহিরো-সান উনি বরিশালের প্রেমে আছেন। আমার মনে হয় বরিশালে আমাদের একটা পাত্রী দেখা উচিত ওনার জন্য। সো সর্বশেষ প্রতিযোগী আজকে তিনি শিন্তা ওয়াতানাবে, মিস্টার শিন্তা ওয়াতানাবে, যিনি বাংলাদেশে এসে অনুভব করছি। আমরা শুনি উনি কি অনুভব করছেন, উনি হয়তো বলবেন কি অনুভব করছেন। মিস্টার শিন্তা ওয়াতানাবে। Assalamualaikum. Abang nama Shinta Watanabe. Please call me Shinta. Oh, sorry. Kita tahu English dulu. বাংলাদেশ কি যে চমৎকার। আমার কাছে বাংলাদেশের সমস্ত কিছু নতুন লাগে। যদিও আমি জাপানি, তবে জাপানের একটা বিষয় খুব বেশ পছন্দ করতে পারছি না। জাপানের মুখে পড়ে যায় হয়তো যেতে পারি, যাবো আসলে বা যেতে চাই। জাপানের মুখে পড়ে যায় সরি হয়তো যেতে পারি, যাবো আসলে বা যেতে পারি। তবে জানে তারা আসছে না, কত আসে না। ওটা কি জাপানের বিপরীতে বাংলাদেশ যদি করে আসতে চায় তাহলে উনি আসেন, কিন্তু দেরি করে। আরেকটা জাপান ও বাংলাদেশের পার্থক্য ধরে দেবো। একদিন আমি রেস্টুরেন্ট ছিলাম, তখন আমি একজনকে অনুরোধ করেছিলাম যে দুইটা সিগারেট কিনে নিয়ে আসছে। আপনাদের কি মনে হবে দুইটা মানে কি? 2 পিস নাকি 2 বাক্স? এক্সকিউজ মি, দুইটা সিগারেট কিনে নিয়ে আসবেন। ওকে বস, সিগারেট দুইটা আছে। না না আমি উনি 2 পিস কিনে আসছেন। হাই হাই, 2 মিনিট শেষ হয়ে যাবে না। রেস্টুরেন্টে ওয়েট করা আধা ঘন্টা স্টাজমে মিনিটে শেষ হয়ে গিয়েছে। অবশ্যই এটা আমার ভুল ছিল, স্পষ্ট করতে হতো 2 বাক্স। আরেকটা বিষয় বলতে চাই, বাংলাদেশ অনেক সুন্দর, যেমন রবীন্দ্রসঙ্গীতের কবিতা সেটা বিশ্ববিখ্যাত। তবে বাংলাদেশকে ফেরা অনেক কঠিন। বাংলা এবং সঙ্গীত রয়েছে হিফতের প্রায় কাছাকাছি, তবে সেটা হলো একেবারে আলাদা। যেমন সন্তান ও শৈতান। যদি আমি ভুল করে সন্তানকে শৈতান হবে তারপর কি হবে? আমি যদি বলি আপনার কতজন শৈতান আছে এবং ভুল করে বড় সমস্যা সেটা হতে পারে। ওকে আমাকে বলবে সন্তান তো তুমি। বাংলা ভাষা অনেক কঠিন, তবে আমাকে শিখতে হবে। শিখতে বাংলা ও জাপানের মধ্যে অন্যান্য পার্থক্যটা
ওদের রয়েছে, তবে আমি পরিসন্তোষ সহিত সমস্ত উপভোগ করছি। আমি চাই জাপানে থাকতে থাকতে আমি চাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা, সেগুলো এখানে আসার পর আবার ফিরে পাচ্ছি। সেগুলো হলো যেমন আন্তরিকতা, বন্ধুপ্রায় মনোভাব, দৈনন্দিন জীবনে মানুষ শব্দ আমাকে বোঝা ইত্যাদি। এরপরও বাংলাদেশের সরকার বিষয়গুলো আমি কৃষে থাকবো, আর যে সরকার খুঁজে পাই সেগুলো আমি অবশ্যই বন্ধুদের জানাতে থাকবো। সেই পাশাপাশি কিছুটা হয়েও জাপানের বিষয়গুলো আমার বন্ধুদেরকে জানানোর চেষ্টা করি যে এই দুটা দেশের বন্ধুরা আমার মজবুত হবে। ধন্যবাদ। আপনি কতদিন হলো বাংলাদেশে এসেছেন? কতদিন হলো বাংলাদেশে যে এসেছেন? দোনোগুলাই বাংলাদেশি সৌদি মাসকা 10 মাস। এর মধ্যে এত সুন্দর বাংলা বলেছেন, তারপর বলছেন বাংলা কঠিন। আপনি তো অনেক সুন্দর বাংলা বলেছেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সত্যি আজকে প্রতিযোগিতার যারা অংশগ্রহণকারী ছিলেন সবার জন্য আমরা একটা জোরে হাততালি দিব। শুধু এই জন্য না যে বাংলায় সুন্দর করে কথা বলেছে, পাশাপাশি বাংলাদেশ নিয়ে ওনারা বাংলাদেশকে কিভাবে দেখছেন সেই পার্সপেক্টিভটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন কিন্তু আমাদের ডিল করতে, কথা বলতে সুবিধা হবে। আমরা আমাদের কিছু উইকনেস আছে যেগুলো আমাদের চোখে ধরা পড়েনি, ওনাদের চোখে ধরা পড়েছে। আমরা চেষ্টা করবো সেগুলো সংশোধনে। আর যেগুলো অ্যাপ্রিশিয়েট করেছেন, যেমন সাচ এস উই লাভ টু এন্টারটেইন আদার্স, আমরা অন্যদের আতিথেয়তা, বাংলাদেশিরা হচ্ছে আতিথি পরায়ণ জাতি। আতিথি পরায়ণতা আমরা খুব পছন্দ করি সত্যি। তো এই ক্ষেত্রে আমি সম্মানিত জাপানিজ অংশগ্রহণকারীদের বলতে চাই, বাংলাদেশে যেখানেই যান আপনাকে আতিথি পরায়ণ করতে যাবে, আপনাকে খাবার দিবে। আর জাপানিজ সংস্কৃতি হচ্ছে খাবারটা দিয়েছে একটু খাওয়া উচিত। আপনি যদি ফুল হয়ে থাকেন, আপনার যদি প্রয়োজন না হয়, আপনি চাইলে এটাকে নো থ্যাঙ্কস বলে অথবা না ধন্যবাদ বলে আপনি কিন্তু সেটাকে রিফিউজ করতে পারেন। খেতেই যে হবে তা না। কারণ এই ক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা, আমার এক বন্ধু, জাপানিজ বন্ধু এসে আমি তাকে যেখানেই নিয়ে যাচ্ছিলাম আমার ফ্রেন্ডরা সেখানেই খাবার দিচ্ছে। একটা সময়ে সে খাবার আর খেতে পারবে না, সে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম ইয়ো তাকে না করতে দায়িত্ব বলেছে, আমি তাকে জাপানিজে বললাম। তারপরে সে আমাকে বললো যদি না খাই সে তো মন খারাপ করলো। সে তারপরে খেলো, খাওয়ার পর যেটা হলো গলা পর্যন্ত তো তার খাবার ছিল, পরে সে এমন যেন অবস্থা না হয় আর কি, আমি সেজন্য বললাম। সত্যি আমরা আমাদের এই যে প্রতিযোগিতা ছিল সত্যি আমাদের জন্য আমরা খুব অভিভূত, আনন্দিত। মাননীয় বিচারক বৃন্দরা যাকেই নির্বাচিত করেন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমরা কিন্তু সবার ব্যাপারে ইমপ্রেসড। আমাকে যদি বলা হয় আমি সবাইকে প্রথম পুরস্কার দিয়ে দেব, সবার জন্য আমার একটু জোর আছে। আমরা চাই এবছরে যেমন 9 জন হয়েছে, প্রতি বছর সেটা বেড়ে যাবে। বাংলাদেশে কিন্তু অনেক জাপানিজ আছে, অল্প সময়ে 8 মাস, 9 মাস, 1 বছরে যে সুন্দর বাংলা বলেছে, সত্যি আমরা ইমপ্রেস। আমরা এমনও পেয়েছি 10 বছরে জাপানে থেকেও আরিগাতো গোজাইমাস আর কুন্নিচিওয়া ওহাইও গোজাইমাস ছাড়া বলতে পারে না। এটা কিন্তু কোনো ক্রেডিট না। আমরা যেখানেই যে সোসাইটিতে যাব সেই ভাষাটা শেখার চেষ্টা করব। আমি নিজেও কিন্তু চেষ্টা করেছি। আমরা অনেকেই এখানে যারা জবে আছি, আমরা সবাই জবে আছি মানে হচ্ছে আমরা জাপানে পড়াশোনা করেছি। আমি মাননীয় বিচারক বৃন্দ, স্পেশালি যিনি কোঅর্ডিনেট করছেন জবের মাননীয় প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর খুরশেদ আলমকে অনুরোধ করছি বিচারক বৃন্দের ফলাফলটা সমন্বয় করার জন্য। এই ফাঁকে আমি কথাগুলো বলছি। আর ওনার যদি সমন্বয় পাশের রুমে যাবেন প্লিজ, প্লিজ আপনারা আলোচনার জন্য যেতে পারেন প্লিজ। আর আমাদের একটা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যেখানে পারফর্ম করবেন জাপানিজরা, ঠিক না?